আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা এর বিভিন্ন টপিকস নিয়ে। আমরা প্রথম লেকচারে প্রথম অধ্যায়ের ব্যবসা কী, ব্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, ব্যবসায়ের কার্যাবলী, ব্যবসায়ের বৈশিষ্ট্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ব্যবসায়ের আওতা এবং পরিধি এবং এর সাথে আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিকস নিয়ে। ব্যবসায়ের আওতা ও পরিধি। ব্যবসায়ের আওতা ও পরিধি অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। কারণ আমরা যদি ব্যবসায়ের সংজ্ঞাটি লক্ষ্য করি তাহলে সেখানে দেখা যাবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য সেবাকর্মের উৎপাদন, বন্টন এবং বন্টন সংক্রান্ত সহায়ক যাবতীয় কাজের অর্থনৈতিক কাজের সমষ্টিকে ব্যবসা বলা হয়। তার মানে ব্যবসা শুধু পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ না, পণ্য ও সেবাকর্মের উৎপাদন, বন্টন এবং বন্টন সংক্রান্ত সহায়ক যাবতীয় কাজের সমষ্টি কি ব্যবসা। আর পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত কাজে পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং এবং বিজ্ঞাপন বা বাজারজাতকরণ প্রসার সহ বিভিন্ন কাজ এক্ষেত্রে সাহায্য করে থাকে। তার মানে দিন দিন ব্যবসায়ের আওতা এবং ক্ষেত্র বিস্তৃত হচ্ছে। তবে আধুনিক ব্যবসাকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়: 1 শিল্প, 2 বাণিজ্য, 3 প্রত্যক্ষ সেবা। পর্যায়ক্রমে আমরা এই বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। শিল্প বলা হচ্ছে শিল্প উৎপাদনের বাহন, অর্থাৎ শিল্পের মাধ্যমে উৎপাদনের কাজটা সম্পন্ন হয়। এবার আসা যাক শিল্প বলতে আমরা কি বুঝব। যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত প্রদত্ত সম্পদ আহরণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয় এবং তা মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়, তাকে কি বলা হয়? শিল্প। অর্থাৎ যে প্রক্রিয়ার মাধ্যমে কাঁচামাল সংগ্রহ করে রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হবে, সেই প্রক্রিয়াকে কি বলা হবে? শিল্প। অর্থাৎ শিল্প হচ্ছে কি কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি, যার মাধ্যমে আমরা প্রকৃত প্রদত্ত সম্পদ থেকে কি করব? মানুষের ব্যবহার উপযোগী বিভিন্ন পণ্য তৈরি করব। আর এই যে কাঁচামাল থেকে বিভিন্ন ধরনের রূপগত উপযোগ সৃষ্টি হচ্ছে, বিভিন্ন আকৃতি দেওয়া হচ্ছে, তো অনেক সময় প্রশ্ন থাকে যে শিল্প কোন উপযোগ সৃষ্টি করে? শিল্প সাধারণত রূপগত উপযোগ সৃষ্টি করে থাকে। আর শিল্প কিসের বাহন? শিল্প উৎপাদনের বাহন। এর মাধ্যমে উৎপাদনের কাজটা সম্পন্ন হয়। শিল্পের শ্রেণী বিভাগ। সমুদয় শিল্পকে বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করা হয়। 1 প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা পরিবেশক শিল্প। এবার আসা যাক প্রজনন শিল্প। গাছগাছরা চারা আবাদ, হাঁস মুরগি, গবাদি পশুর পালন, অর্থাৎ প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে যখন বংশ বিস্তার হয়, এই প্রজনন প্রক্রিয়ায় সম্পদ সৃষ্টি করা এবং সম্প্রসারণ করার যে কাজে যে প্রচেষ্টাগুলো নিয়োজিত, যে শিল্প নিয়োজিত, তাকে বলা হচ্ছে কি প্রজনন শিল্প। তো প্রজনন প্রক্রিয়া এর মাধ্যমে বংশ বিস্তার, যেমন হাঁস মুরগি, গবাদি পশু পালন করা, নার্সারি বা বনায়ন করা, এগুলো প্রজনন শিল্পের অন্তর্গত। এবার আসা যাক নিষ্কাশন বা উত্তোলন শিল্প। ভূগর্ভস্থ জায়গা কিংবা ভূ উপরিভাগ, এই জায়গাগুলো থেকে যখন আমরা কোনো সম্পদ আহরণ করব তখন তাকে বলা হচ্ছে নিষ্কাশন শিল্প। যেমন আমরা পুকুর, নদীতে মাছ চাষ করতেছি, তখন সেটা হচ্ছে প্রজনন শিল্প। এখন এই যে পুকুরে মাছ চাষ করলাম, তা থেকে যদি আমরা মাছটা আহরণ করি, ধরে নিয়ে আসি, তখন তা হচ্ছে কি নিষ্কাশন শিল্প। বন থেকে মধু সংগ্রহ করা হচ্ছে, নিষ্কাশন বা উত্তোলন শিল্প। এবার আসা যাক নির্মাণ শিল্প বা গঠনমূলক শিল্প। যে প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন অবকাঠামো, অর্থাৎ যেগুলো আমাদের উৎপাদন কাজ পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে, অবকাঠামো, যেমন রাস্তাঘাট, বাঁধ, সেতু, রেলপথ কিংবা দালানকোঠা, এগুলো নির্মাণের সাথে যে প্রচেষ্টা জড়িত তাকে বলা হচ্ছে কি নির্মাণ বা গঠনমূলক শিল্প। অর্থাৎ অবকাঠামো নির্মাণের সাথে যে প্রচেষ্টা জড়িত সেগুলো হচ্ছে নির্মাণ বা গঠনমূলক শিল্প, যেগুলো আমাদের উৎপাদন কাজ পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। এবার আসা যাক উৎপাদন শিল্প বা প্রস্তুত শিল্প। শ্রম এবং যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা আধা প্রস্তুত পণ্য সামগ্রীকে যখন মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয়, অর্থাৎ কাঁচামালকে কিংবা আধা প্রস্তুত পণ্যকে ব্যবহার করে যখন চূড়ান্ত ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়, তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে উৎপাদন বা প্রস্তুত শিল্প।
এই প্রস্তুত শিল্পের আবার বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, যেমন যৌগিক শিল্প। যৌগিক শিল্প বলতে আমরা কি বুঝব? যৌগিক শিল্প যে শিল্প কি করে, যে শিল্পে পৃথক পৃথক পদার্থের সংমিশ্রণে কি করা হচ্ছে, নতুন দ্রব্য তৈরি করা হচ্ছে। অর্থাৎ এখানে অনেকগুলো কাঁচামাল মিশ্রণ করে কি করা হচ্ছে, উপকরণ মিশ্রণ করে একটা ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হচ্ছে। এই প্রচেষ্টাকে বলা হচ্ছে যৌগিক শিল্প। যেমন আমরা যদি চিন্তা করি সার, তারপরে সিমেন্ট, এগুলোর কথা যদি চিন্তা করি, যেমন সাবান তৈরিতে সেখানে গ্লিসারিন, সেখানে রং, সেখানে আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল তৈরি হচ্ছে। এই যে বিভিন্ন উপকরণ ব্যবহার করে যে প্রচেষ্টার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হচ্ছে, সেই শিল্পকে বলা হচ্ছে যৌগিক শিল্প। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সার, তারপরে সিমেন্ট, সাবান, এই ধরনের যে উৎপাদন প্রক্রিয়া সেগুলোকে বলা হচ্ছে কোন শিল্প? যৌগিক শিল্প। এবার আসা যাক বিশ্লেষণ শিল্প। নাম থেকেই বোঝা যাচ্ছে বিশ্লেষণ মানে ভাঙা, যে একই পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথকীকরণের মাধ্যমে যখন বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করা হয়। হ্যাঁ, আমরা ভূগর্ভস্থ জায়গা থেকে খনিজ তেল উত্তোলন করলাম, এখন খনিজ তেল পরিশোধন করে পেট্রোল, কেরোসিন, ডিজেল যখন আলাদা করা হচ্ছে, তখন সেই প্রচেষ্টাকে বলা হচ্ছে কি? বিশ্লেষণ শিল্প। এই যে একটা পদার্থ, অর্থাৎ খনিজ তেল উত্তোলন করা হলো, এবার পরিশোধন করে সেখান থেকে অন্য পদার্থগুলোকে আলাদা করা হচ্ছে, ডিজেল আলাদা করা হচ্ছে, পেট্রোল আলাদা করা হচ্ছে, কেরোসিন আলাদা করা হচ্ছে। এই যে কর্মপ্রচেষ্টা, তাকে বলা হচ্ছে কি? বিশ্লেষণ শিল্প। প্রক্রিয়াভিত্তিক শিল্প, ধারাবাহিক কতগুলো কাজের সমষ্টিকে বলা হচ্ছে প্রক্রিয়া। যেই প্রক্রিয়ার মাধ্যমে বা যেই কর্মপ্রচেষ্টায় একটা কাঁচামাল ব্যবহার করে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন কাজের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হচ্ছে, তাকে বলা হচ্ছে প্রক্রিয়াভিত্তিক শিল্প। যেমন আমরা যদি চিন্তা করি প্রক্রিয়া শিল্পের কথা, আখ থেকে চিনি উৎপাদন, একটা উপকরণ আখ, সেখান থেকে ধাপে ধাপে কী করা হচ্ছে? মানুষের ব্যবহার উপযোগী চিনি তৈরি করা হচ্ছে। এই যে একটা কাঁচামাল থেকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য, এটাকে বলা হচ্ছে কি? প্রক্রিয়াভিত্তিক শিল্প। যেমন তুলা থেকে কি হচ্ছে? পর্যায়ক্রমিক সুতা থেকে তারপরে বস্ত্র। তো একটা কাঁচামাল তুলা, এই যে একটা কাঁচামাল ব্যবহার করে বিভিন্ন প্রক্রিয়া বা কাজের মাধ্যমে যখন ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে প্রক্রিয়াভিত্তিক শিল্প। এবার আসা যাক সংযুক্ত শিল্প। অন্য শিল্পের উৎপাদিত উপকরণ ব্যবহার করে যখন কি করা হচ্ছে? নতুন একটা পণ্য তৈরি করা হচ্ছে, তখন সেক্ষেত্রে তাকে বলা হয় কি? সংযোজন, একত্রিত করা, সংযুক্ত শিল্প। এই শিল্প সাধারণত কি করে? অন্য শিল্পের উৎপাদিত পণ্য নিয়ে আসে একত্রিত করে, সাধারণত হস্তচালিত বা হাতে, এগুলোকে একত্রিত করে নতুন একটা পণ্য তৈরি করা হচ্ছে। যেমন আমরা যদি মোটর গাড়ির কথা চিন্তা করি, সেখানে বিভিন্ন ধাতব পদার্থ আছে, সেখানে বিভিন্ন প্লাস্টিকের দ্রব্য আছে, এগুলো ব্যবহার করে পরবর্তীতে কি করেছে? সংযুক্ত করে, একত্রিত করে মোটরসাইকেলটা নির্মাণ হচ্ছে। তো এই যে অন্য শিল্পের উৎপাদিত পণ্য ব্যবহার করে যখন নতুন একটা রূপ দেওয়া হচ্ছে, তখন তা হচ্ছে কি? সংযুক্ত শিল্প। এগুলো মূলত এই যে যৌগিক, বিশ্লেষণ, প্রক্রিয়াভিত্তিক, সংযুক্ত, এগুলো কিসের আমরা শ্রেণী বিভাগ? উৎপাদন শিল্পের শ্রেণী বিভাগ বা প্রস্তুত শিল্পের শ্রেণী বিভাগ পড়লাম। এখন আসা যাক সেবা পরিবেশক শিল্প। সেবা পরিবেশক শিল্প কি? যে শিল্প মানুষের জীবনযাত্রাকে কি করে? সহজ করে, আরামপ্রদ করার কাজে নিয়োজিত থাকে, সেই শিল্প বা সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? সেবা পরিবেশক শিল্প। অর্থাৎ এই শিল্পের কাজগুলো না হলেও আমাদের চলে, কিন্তু এগুলো ব্যবহার করলে কি হচ্ছে? আমাদের জীবনযাত্রার মানটা সহজ হয়ে যাচ্ছে। যেমন মোবাইল ফোন না হলেও হয়, বাট মোবাইল ফোনটার কারণে আমরা যে কোনো সময়, রাত দিন 24 ঘন্টা, যে কোনো সময় আমাদের প্রয়োজনে আমরা যোগাযোগ করতে পারছি। সেবা পরিবেশক শিল্প। এই শিল্পের যদি শ্রেণীবিভাগগুলো আমরা একটু ভালো করে দেখি, তাহলে কিন্তু আমাদের পক্ষে পরীক্ষায় উত্তরগুলো খুঁজে সহজেই বের করা সম্ভব, যে উদ্দীপকে কোন শিল্পের কথা বলা আছে। যদি আমরা একটু বর্ণনাগুলো ভালো করে বোঝার চেষ্টা করি, সাথে সাথে বইটা যদি একটু পড়ি, তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো যে উদ্দীপকে কোন শিল্পের কথা বলা আছে। তাছাড়া যখন আমরা আত্মকর্মসংস্থানের জন্য বিভিন্ন কাজে নিযুক্ত হব, তখন কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমি এই শিল্পের সাথে জড়িত। বিশেষ করে যখনই আমি এই শ্রেণী বিভাগগুলো বুঝতে পারবো, তখনই কিন্তু বলা সহজ। এবার আসা যাক ব্যবসায়ের আওতার আরেকটি শ্রেণী বিভাগ, তা হচ্ছে কি? বাণিজ্য। বাণিজ্য বলতে আমরা কি বুঝবো? বাণিজ্যকে বলা হচ্ছে পণ্যের বন্টনকারী শাখা। শিল্প উৎপাদনকারী শাখা, যেটা আমরা পড়লাম উৎপাদনের বাহন, আর বাণিজ্য সেটা হচ্ছে ব্যবসায়ের বন্টনকারী শাখা। এখানে যত বন্টন বা বিনিময় সংক্রান্ত কাজ এখানে সম্পাদিত হয়।
তো আসা যাক আমরা বাণিজ্য বলতে কি বুঝব। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবাকর্ম ভোক্তার উৎপাদকের নিকট থেকে ভোগকারী জনগণের নিকট পৌঁছানোর সকল কাজের সমষ্টিকে কি বলা হচ্ছে? বাণিজ্য। কিংবা অন্যভাবে বলা যায় যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদনকারীকে কাঁচামাল সরবরাহ এবং উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কাজের সমষ্টিকে কি বলা হচ্ছে? বাণিজ্য। তো এই যে উৎপাদিত হয় এক জায়গায়, সেটা বন্টন হচ্ছে দেশের ভিতরে বাহিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে, এই কারণে বাণিজ্যকে বলা হয় কি? পণ্যের বন্টন বা বিনিময় সংক্রান্ত শাখা। এর মাধ্যমে দেশের ভিতরে বাহিরে বিভিন্ন অঞ্চলে উৎপাদিত পণ্যটা বন্টনের ব্যবস্থা করা হয়, বিনিময়ের ব্যবস্থা করা হয়। আর এই বিনিময়ের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলো সাহায্য করে থাকে সেগুলো কি? বিনিময়ের সহায়ক কতগুলো কাজ আমাদেরকে সাহায্য করে থাকে। তো এবার আসা যাক বাণিজ্যের শ্রেণী বিভাগ। বাণিজ্যকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে পণ্য বিনিময় বা ট্রেড, আর একটা হচ্ছে বিনিময়ের সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময় বা ট্রেড মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজ, যার মাধ্যমে শুধু সত্যগত মালিকানাগত উপযোগ সৃষ্টি হচ্ছে, এক ব্যক্তির কাছ থেকে পণ্য অন্য ব্যক্তির কাছে হস্তান্তরিত হচ্ছে। তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজকে বলা হচ্ছে কি? পণ্য বিনিময় বা ট্রেড। আর ট্রেড কি করে? মালিকানাগত যে উপযোগটা আছে সেটা আমাদের সৃষ্টিতে সাহায্য করে, অর্থাৎ মালিকানা হস্তান্তর কাজে সাহায্য করে কে? ট্রেড বা পণ্য বিনিময়। এই বিনিময় আবার দুইটা ধরনের, এক হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য দেশের সীমানার ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায়, একটা অঞ্চল থেকে অন্য অঞ্চলে যখন পণ্য ক্রয় বিক্রয়ের কাজটা হয় তখন তাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। আর অভ্যন্তরীণ বাণিজ্য পাইকারি হতে পারে, খুচরাও হতে পারে। পাইকারি ব্যবসা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য কিনে যখন অন্য কোনো ব্যবসায়ীর কাছে বিক্রয় করা হয় তখন তা হচ্ছে পাইকারি ব্যবসা। আর খুচরা ব্যবসা উৎপাদনকারী কিংবা পাইকার থেকে পণ্য কিনে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে লটে ভাগ করে যখন ভোক্তার প্রয়োজন অনুযায়ী ভোক্তার কাছে বিক্রয় করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে খুচরা ব্যবসা, যেটা অভ্যন্তরীণ বাণিজ্যের অন্তর্গত। এবার আসা যাক বৈদেশিক বাণিজ্য। দেশের সীমানা ছাড়িয়ে সরকারের অনুমতিক্রমে যখন আমরা এক দেশের উদ্বৃত্ত পণ্য অন্য দেশে রপ্তানি করব, বিক্রয় করব, কিংবা আমাদের প্রয়োজনীয় পণ্য আমরা যখন সরকারের অনুমতিক্রমে অন্য কোনো দেশ থেকে নিয়ে আসব তখন তা কি? বৈদেশিক বাণিজ্যের অন্তর্গত। এই বৈদেশিক বাণিজ্য আবার তিনটা ধরনের: আমদানি, রপ্তানি এবং পুনঃরপ্তানি। আমদানি সরকারের অনুমতিক্রমে দেশের ভিতরে যদি কোনো পণ্যের ঘাটতি থাকে তাহলে অন্য দেশ থেকে যদি আমরা কিনে আনি তখন তাকে বলা হচ্ছে আমদানি। আবার আমাদের উদ্বৃত্ত পণ্য সরকারের অনুমতিক্রমে যখন আমরা কোনো দেশে রপ্তানি বিক্রয় করি তখন তাকে বলা হচ্ছে রপ্তানি বাণিজ্য। পুনঃরপ্তানি কোনো দেশ থেকে পণ্য কিনে এনে কোনোরূপ পরিবর্তন ছাড়া যদি আমরা সেই পণ্যটা তৃতীয় কোনো দেশে রপ্তানি করে থাকি তাহলে সেটাকে বলা হচ্ছে পুনঃরপ্তানি। এই ক্ষেত্রে পণ্যের কোনোরূপ পরিবর্তন করা হয় না, পণ্যতে কিছু সংযোজন করা হয় না, শুধুমাত্র ইচ্ছে করলে যিনি কিনে আমদানি করে নিয়ে আসছেন তিনি কি করতে পারেন? পণ্যের প্যাকেট লেভেল চেঞ্জ করতে পারেন। আর তা না হলে তিনি হুবহু পণ্যটাই তৃতীয় কোনো দেশে যখন রপ্তানি করবেন তখন তাকে বলা হচ্ছে পুনঃরপ্তানি, যা পণ্য বিনিময়ের অন্তর্গত। এবার আসা যাক বিনিময়ের সহায়ক কাজ, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমরা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে কাজগুলোর সহযোগিতা নিয়ে থাকি। পণ্য বন্টনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা থাকে, তো মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই বাধা দূরী করার জন্য যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে বিনিময়ের সহায়ক কার্যাবলী। বিনিময়ের সহায়ক কাজগুলি কি কি? ক্রয় বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বাজারজাতকরণ, প্রসার বা যার মধ্যে বিজ্ঞাপন ও প্রচার অন্তর্ভুক্ত। ক্রয় বিক্রয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় বিনিময়, সেটা আমরা বিনিময়ের মধ্যে পড়ে আসছি। তো বিনিময়ের সহায়ক কাজ সেগুলো কি? পরিবহন, স্থানগত উপযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য স্থানান্তরের কাজটা করতে পারি। মালিক নিজস্ব পরিবহন বা ভাড়া করা পরিবহনের মাধ্যমে কাজটি সম্পাদন করতে পারেন। তারপরে গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে, এর মাধ্যমে উদ্বৃত্ত পণ্য এক সময়েরটা অন্য সময় আমরা ভোগ ব্যবহার করতে পারি। মালিক নিজস্ব গুদামেও রাখতে পারেন, ভাড়া করা গুদামেও তিনি রাখতে পারেন।
মৌসুমি পণ্য একসময় উৎপাদিত হয়, বিশেষ করে কৃষি যে ফসলগুলো একসময় উৎপাদিত হয় কিন্তু চাহিদা থাকে সারা বছর, সেক্ষেত্রে উৎপাদনকারী তিনি নিজস্ব গুদাম বা ভাড়া করা গুদামে সেগুলো সংরক্ষণ করে পরবর্তীতে সেগুলো বিক্রয় করতে পারেন। তারপর এখানে আমরা জানি ব্যাংক, অর্থগত ঝামেলা থাকে, প্রতিবন্ধকতা থাকে, নিজস্ব মূলধন থাকতে পারে নাও থাকতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক আমাদের অর্থগত প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করে থাকে, কারণ অর্থ ব্যতীত বিনা পুঁজিতে ব্যবসা হয় না। তারপর আমরা যদি চিন্তা করি বিমা, ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি বিদ্যমান থাকবে, ঝুঁকি দূর করার ব্যবস্থা নিতে হয়, তা না হলে ব্যবসায় একেবারে পথে বসে যেতে হয়। তো এই ক্ষেত্রে বিমা আমাদেরকে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করে থাকে। বিজ্ঞাপন ও প্রচার, যেটা প্রচারগত জানার সীমাবদ্ধতা থাকে, ক্রেতার নিকট পণ্যকে উপস্থাপন করতে হয় দেশের ভিতরে বা বাহিরে, পণ্যের গুণাগুণ প্রচারের মাধ্যমে চাহিদা বৃদ্ধি পায়। তাছাড়া অন্য সহযোগী সংগঠনগুলো এই প্রচারের মাধ্যমে কিন্তু টিকে থাকতে সাহায্য করে। আর এই ক্ষেত্রে বিজ্ঞাপন ও প্রচার অর্থাৎ বাজারজাতকরণের বিভিন্ন প্রসার মাধ্যমগুলো আমাদেরকে সাহায্য করে থাকে। এবার আসা যাক ব্যবসায়ের আরেকটি শ্রেণী বিভাগ, প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা বলতে আমরা কি বুঝব? প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসায়ের একটা গুরুত্বপূর্ণ সেবা। প্রত্যক্ষ সেবা বলতে আমরা সাধারণত কি বলে থাকি, যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত থেকে মানুষকে সরাসরি সেবা প্রদান বা সন্তুষ্টির মাধ্যমে যখন অর্থ উপার্জন করা হয় তখনই সেটা কি প্রত্যক্ষ সেবা। অর্থ উপার্জনের উদ্দেশ্যে আমরা কি করব? পেশাগত জ্ঞান ব্যবহার করব কিংবা বিশেষ জ্ঞান ব্যবহার করব। এখানে পেশাগত জ্ঞান অর্থাৎ যে টাইপের সাধারণ শিক্ষাগত যোগ্যতা আমরা অর্জন করলাম, সে ধরনের প্রশিক্ষণ নিলাম, তারপর ওই ধরনের কাজ করে যদি আমরা অর্থ উপার্জন করি তাহলে তা হচ্ছে কি পেশাগত জ্ঞান। আর সাধারণ শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা ছাড়াই যদি বিশেষ কাজে আমরা পারদর্শিতা অর্জন করি, তারপর যদি আমরা ওই কাজের সাথে জড়িত থেকে মানুষকে সরাসরি সেবা দিয়ে অর্থ উপার্জন করি তাহলে তা কি তাও বিশেষ জ্ঞান। তখন এই যে পেশাগত জ্ঞান বা বিশেষ জ্ঞান ব্যবহার করে সরাসরি গ্রাহককে সেবা প্রদান করে যদি আমরা অর্থ উপার্জন করি তাও কি প্রত্যক্ষ সেবার অন্তর্গত। তো বর্তমানে যেহেতু ব্যবসার আওতা এবং পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে প্রত্যক্ষ সেবাও কিন্তু বর্তমানে আধুনিক ব্যবসায়ের একটা গুরুত্বপূর্ণ শাখা হিসেবে বিবেচিত হচ্ছে। ডাক্তার, উকিল, প্রকৌশলী, নার্স, বিউটিশিয়ান প্রভৃতি পেশাজীবীগণ প্রত্যক্ষ সেবা কর্ম বিক্রয় করে তারপর তারা কি করেন? অর্থ উপার্জন করে থাকে। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা আরও যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করব তা হচ্ছে কি সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসা বলতে আমরা কি বুঝব? সামাজিক ব্যবসা, সামাজিক ব্যবসা হলো নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবর্তিত এক ধরনের অর্থনৈতিক প্রকল্প, যার মূল লক্ষ্য কি মুনাফা অর্জনের পরিবর্তে মানব কল্যাণ সাধন করা। ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবারের মতো এই সামাজিক ব্যবসায়ের ধারণাটি তুলে ধরেন। তার মানে সামাজিক ব্যবসায়ের উদ্যোক্তা বা প্রবর্তকে ডক্টর মোহাম্মদ ইউনুস। আর এটি মূলত সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। ব্যবসায়ীরা বড় বড় ধনাঢ্য ব্যক্তিবর্গ তারা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সামাজিক ব্যবসাটা ধারণাটা শুরু করে। এবার আসা যাক সামাজিক ব্যবসা বলতে আমরা কি বুঝব? যে ব্যবসা গড়তে ব্যক্তি মূলধন দেন কিন্তু তার পিছনে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না, বরং সমাজের কল্যাণ সাধন এবং দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্য থাকে, সেই ব্যবসাটাকে আমরা কি বলবো? সামাজিক ব্যবসা। এক্ষেত্রে ব্যক্তি একজনও হতে পারে কিংবা একাধিক ব্যক্তি হতে পারে। তারা কি করবেন? তারা মূলধন দিবেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে দিবেন, কিন্তু এই যে মূলধন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গঠন করা তার পিছনে তাদের কোনো মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না। তারা কি উদ্দেশ্যে? সমাজের কল্যাণ সাধন, সামাজিক দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যে একটা প্রতিষ্ঠান গঠন করে দেন। তো এখানে কাজ বাণিজ্যিক উদ্দেশ্য কি? মুনাফা অর্জন, কারণ বাণিজ্যিক কাজ না হলে তো মুনাফা অর্জন হবে না। আর মুনাফা অর্জন মালিক যিনি মূলধন দেন তার মুনাফা অর্জনের কোনো নিজস্ব নেওয়ার কোনো বা মুনাফা ভোগ করার তার কোনো চিন্তা থাকে না। যেই মুনাফা অর্জিত হয় তা সমাজের কল্যাণ, ওই প্রতিষ্ঠানের উন্নয়নে সম্প্রসারণেই ব্যয় হয়। আর এই সামাজিক ব্যবসাটা মূলত সামাজিক দায়বদ্ধতারই একটা অংশ। এখানে ব্যক্তিগত মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে না, তবে ব্যবসায়ের মুনাফা যে অর্জিত মুনাফাটা হবে তার একটা বড় অংশ হবে কি সমাজের মানুষ যেগুলো থাকবে তাদের সমস্যা সমাধানের জন্য।
আর 2021 সালের মধ্যে বলা হচ্ছে দারিদ্র্যকে সত্যিকারভাবে জাদুঘরে পাঠানোর অন্যতম হাতিয়ার হতে পারে কি এই যে সামাজিক ব্যবসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। যদি এই ভিডিওগুলো তোমরা দেখো, সেই সাথে যদি বইয়ের অধ্যায়গুলো, বই টপিকসগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।